যুক্তরাষ্ট্র নয়, ক্ষমতায় বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এখন চীনের। 24 ঘন্টায় সৌদির বিমানবন্দরে 3বার ড্রোন হামলা। তুর্কি নৌবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ এরদোয়ান। চীন ও রাশিয়ার বাধায় মিয়ানমার বিতর্কে জাতিসংঘে অচল অবস্থা। বিজ্ঞানী হত্যায় জড়িত ইসরায়েল, জবাবদিহির হুমকি ইরানের। প্রচারণায় মমতা, মোদির সমাবেশ স্থলে করবেন মিছিল। টোকিওর আকাশে মার্কিন হেলিকপ্টারে উড়াউড়ি বন্ধের দাবি। জান্তা ঠেকাতে এবার নারীদের লুঙ্গি ব্যারিকেড। ইরানকে ঠেকাতে ব্যর্থ মোসাদ। এরদোয়ানকে শিগগিরই ফোন করবেন বাইডেন। ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী জোট গঠন বিশ্বাসঘাতকতা, বাহরাইনের বিরোধী দল। আরব লীগের অযৌক্তিক অভিযোগ প্রত্যাখ্যান আঙ্কারার। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে নিহত 90। এবং সবশেষে থাকছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা নিয়ে জরুরি বৈঠক ডাকুন রাশিয়া। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মহাপরিকল্পনা করছে চীন। তারই ধারাবাহিকতায় নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্ত বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন যুক্ত করে নৌবাহিনীর শক্তিমত্তা বাড়িয়েই চলছে চীন। এরই ধারাবাহিকতায় সক্ষমতায় মার্কিন নৌবাহিনীকে ছাড়িয়েছে চীন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর বরাতে তা জানা যায়। 2015 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বমানের বাহিনীতে পরিণত করতে একটি বড় প্রকল্প হাতে নেন। তিনি শিপইয়ার্ড ও প্রযুক্তিগত উন্নয়নে বিনিয়োগের নির্দেশ দিয়েছিলেন, যে উদ্যোগ এখন অব্যাহত আছে। চীনের জাহাজ নির্মাণ প্রকৌশল এর মধ্যে পৃথিবীতে সাড়া ফেলেছে। প্রেসিডেন্ট শিওর ওই পরিকল্পনা কাজে লেগেছে। 2015-তে কাজ শুরু করে এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী চীনের। আকার বাড়ানোর পর এখন সামরিক প্রযুক্তি আধুনিকায়নের কাজ করছে দেশটি। ইউএস অফিস অব নেভাল ইন্টেলিজেন্স এর তথ্য অনুযায়ী 2015 সালে চীনা নৌবাহিনীর বহরে 255টি যুদ্ধজাহাজ ছিল। 2020 সালের শেষের দিকে জাহাজের সংখ্যা বেড়ে 360-এ দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে চীনের নৌবহরে 400টি জাহাজ থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিজেদের নৌবহরে 355টি জাহাজ রাখার পরিকল্পনা। সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরে 24 ঘন্টায় 3বার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ বিমান ঘাঁটিতে এসব হামলা চালানো হয়। হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোন দিয়ে গত 24 ঘন্টায় কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দুটি ড্রোনের মাধ্যমে বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তার দেশ শুধু নিজের অধিকার ও ভূমি রক্ষা করতে চায়, অন্য কোনো অভিপ্রায় তাদের নেই। বুল হোমল্যান্ড 2021 ট্যাকটিক্যাল এক্সারসাইজ নামে বড়সড় এক সামরিক অনুশীলনে অডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, গৌরবের বিষয়, অভ্যন্তরীণভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহার পরীক্ষা চালাচ্ছে তার দেশ। তিনি বলেন, অভিজ্ঞতা, শৃঙ্খলা, যোগ্য কর্মী এবং দায়িত্ব পালনে সাফল্যের মাধ্যমে আমাদের নৌবাহিনী দেশকে গর্বিত করছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই নৌবাহিনীর মাধ্যমে আমরা পূর্ব ভূমধ্য সাগরে তুর্কি জাতি এবং তুর্কি সাইপ্রিয়টদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নিন্দায় যৌথ বিবৃতি দিয়ে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকের পর চীন ও রাশিয়ার বিরোধিতায় সামরিক জান্তার বিরুদ্ধে বিবৃতি দিতে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীন মিয়ানমারের অভ্যুত্থানকে অভ্যন্তরীণ বিষয় বলে দেশটিতে জাতিসংঘের যে কোনো প্রকার হস্তক্ষেপের বিরোধিতা করে। মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টেন শার্নের বুর্গনের বৈঠকে সদস্য দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, গণতন্ত্রের জন্য লড়াই মিয়ানমারের সাধারণ মানুষের আশা ক্ষীণ হয়ে আসছে।
পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ ও সাক্ষ্যে ইসরায়েলের জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়েছে দাবি করে ইরান বলেছে, এ অমানবিক অপরাধের জবাবদিহি করতে হবে তাদের। শনিবার দেশটির এই অবস্থানের কথা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন কাজিম গারিবাবাদি। তিনি ভিয়েনা ভিত্তিক সংস্থাগুলোতে ইরানি স্থায়ী প্রতিনিধি। ইসরায়েলকে উদ্দেশ্য করে কাজিম গারিবাবাদি বলেন, এ ধরনের নৃশংস ও বিপজ্জনক খেলার পরিণতি ভালো হবে না। বিনা জবাবে তারা পার পাবে না। দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে নির্বাচনী প্রচারণা শুরুর প্রস্তুতি নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। রবিবার শিলিগুড়ি শহরে তার এক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আনুষ্ঠানিকভাবে সেখান থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। মার্কিন সামরিক হেলিকপ্টার নিয়মিত ভিত্তিতে জাপানের রাজধানী টোকিওর আকাশে খুব নিচু দিয়ে উড়াউড়ি করে। এ নিয়ে দেশটির গণমাধ্যমে খবর ও ভিডিও প্রকাশ হয়েছে। এবার বিপজ্জনক এই উড়াউড়ি বন্ধ করতে জাপান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুশীল সমাজ। বিষয়টি তদন্ত করতে জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। টোকিওর আকাশসীমায় কেন অতি নিচু দিয়ে এসব হেলিকপ্টার নিয়মকানুন ভেঙে উড়াউড়ি করে তা তদন্ত করে এ ধরনের বিপজ্জনক উড়াউড়ি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভ্যুত্থানের পর সেনা শাসনের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে বড় ধরনের বিক্ষোভ চলছে মিয়ানমারে। এতে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সরকারি কর্মচারী ও কূটনৈতিকরাও। এই বিক্ষোভ দমনে বন্দুক ব্যবহার করায় অর্ধ শতাধিক নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার। এমত অবস্থায় সেনা ও পুলিশদের ঠেকাতে রাস্তায় নারীদের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি দিয়ে ব্যারিকেড তৈরি করা হচ্ছে, যাতে জান্তাদের যানবাহনের গতি রোধ করা যায়। সেজন্যই এই অভিনব উপায় বেছে নেওয়া হয়। বিশ্বের অন্যতম সফল ও কুখ্যাত গোয়েন্দা সংস্থা হচ্ছে বহির্বিশ্বে ইসরায়েলের জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্বে থাকা মোসাদ। সংস্থাটি এবার ইরানের মোকাবেলায় ব্যর্থতা তথা পরাজয়ের কথা স্বীকার করে নিয়েছে। মোসাদের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে এমন খবর দিয়েছে লেবাননের দৈনিক আল আখবার। এতে বলা হয়, 2015 সালে ইরানের সাথে 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষর হয়। সেই ব্যর্থতার চেয়েও এখন ইসরায়েলের অবস্থা আরও বেশি খারাপ। সংস্থাটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছে, গত 5 বছরে সামরিক শক্তি জোরদার করেছে ইরান। নিজেদের আঞ্চলিক প্রভাব ও অবস্থান আরও শক্তিশালী করেছে দেশটি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে তাকে ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার আনাদোল এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী ওভাল অফিস থেকে নিজেই তুর্কি প্রেসিডেন্টকে কল করবেন বাইডেন। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে শীতলতা চলছে। গত বছর মার্কিন পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্য সফরে এলেও তুরস্কে পা রাখেননি। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল কিনছে তুরস্ক। এটাও ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। এছাড়া সিরিয়ায় হস্তক্ষেপ করেই চলেছে তুর্কি সেনারা, কারণ সিরিয়া ও ইরাক ভেঙে স্বাধীন কুর্দিস্তান গঠিত হোক তা তুরস্ক চায় না। কিন্তু মার্কিনীদের ইচ্ছা সম্পূর্ণ বিপরীত। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মিলে ইরান বিরোধী জোট গঠনের যে ষড়যন্ত্র করছে তাকে মুসলিম উম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে বাহরাইনের প্রধান বিরোধী দল আল ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি। দলটি এক বিবৃতিতে বলেছে, বাহরাইনের আলে খলিফা সরকার ইরান বিরোধী জোটে জড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা মুসলিম উম্মার পাশাপাশি বাহরাইনের জাতীয় মূল্যবোধের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল। তুরস্কের আরব ভূখণ্ডে হস্তক্ষেপে আরব লীগের অযৌক্তিক অভিযোগ প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। বিবৃতিতে বলা হয়, আরব লীগের কিছু সদস্য তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঢাকতে তুরস্কের বিরুদ্ধে গড়পড়তার অভিযোগ বন্ধ করা উচিত। বিবৃতিতে বলা হয়, তুরস্কের বিরুদ্ধে এই অভিযোগ আরব দেশগুলোর বন্ধু ও ভ্রাতৃপ্রতিম জনসাধারণের মনে প্রভাব ফেলতে ব্যর্থ হবে। দখল পুনর্দখলকে কেন্দ্র করে ইয়েমেনের মারিব অঞ্চলে সামরিক বাহিনী এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে তেল সমৃদ্ধ অঞ্চলটিতে কমপক্ষে 90 জন নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় দুই পক্ষের সংঘর্ষে সরকারি দলের 32 জন নিহত হয়। এছাড়া সৌদি জোটের বিমান হামলায় 58 হুতি বিদ্রোহী নিহত হয়।
শিয়া বিদ্রোহীরা সৌদি জোট সমর্থিত সরকারি বাহিনীর শেষ দুর্গ মারিব অঞ্চল দখল করতে গত মাসে ব্যাপক আক্রমণ শুরু করেছে। মারিব শহর হারানোটা ইয়েমেনের সরকারের জন্য বড় ধাক্কা হতে পারে, তবে এতে বেসামরিক মানুষের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এটি সৌদি আরবের জন্য বড় ধাক্কা হতে পারে। ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা নিয়ে আলোচনা করতে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এ আহ্বান জানান। তিনি শুক্রবার রাতে রাশিয়া 24কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার দেশ যে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে তার উদ্দেশ্য আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে উৎসাহিত করা।